হ্যালো প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করব যে তোমরা সবাই খুব ভালো রয়েছো। তো আমরা গত ভিডিওতে আলোচনা শুরু করেছিলাম আমাদের জাতীয় শিক্ষানীতি 1986। সেই 1986 এর জাতীয় শিক্ষানীতিতে যে সমস্ত সুপারিশগুলো করা হয়েছে সেগুলোকে মোটামুটিভাবে 12টি অধ্যায়ে বিভক্ত করা হয়েছে। তো সেই অধ্যায়গুলোর মধ্যে আমরা আলোচনা করেছিলাম দুটো অধ্যায় গত ভিডিওতে। তোমরা যদি সেই ভিডিওগুলো দেখে না থাকো তাহলে এই ভিডিও ডেসক্রিপশান থেকে তোমরা দেখে নিও, কারণ প্রত্যেকটা আলোচনা যদি তোমরা শুনে থাকো তাহলে তোমরা বিষয়গুলোকে ভালোভাবে মনে রাখতে পারবে। কারণ কি, তোমরা পরবর্তীকালে যখন বইগুলো নিয়ে পড়বে তখন এই কথাগুলো তোমাদের স্মরণে আসবে। তো যাই হোক, সেই ভিডিওতে আমরা দুটো যে অধ্যায় সেটা আমরা আলোচনা করেছি। সেই দুটো অধ্যায় কী কী ছিল সেই দুটো অধ্যায় তোমাদের বলি, সেই দুটো অধ্যায় যে দুটো অধ্যায় আমরা আলোচনা করেছিলাম, প্রথম দুটো অধ্যায়, সেই দুটো অধ্যায়ের নাম যদি তোমরা জেনে থাকো তাহলে এখনই কমেন্ট বক্সে লিখে ফেলো। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আরও কয়েকটি অধ্যায়। তো আমরা আজকে প্রথম যে অধ্যায়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কি, প্রথম যে অধ্যায়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে 3 নম্বর অধ্যায়। ঠিক আছে, মানে আজকের আলোচনার প্রথম কিন্তু 3 নম্বর অধ্যায়। 3 নম্বর অধ্যায়টা কি ছিল? 3 নম্বর অধ্যায়টা ছিল তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায়টা কি ছিল? শিক্ষায় জাতীয় ব্যবস্থা। শিক্ষায় জাতীয় ব্যবস্থা, ঠিক আছে, এটা হচ্ছে তৃতীয় অধ্যায়। তাহলে শিক্ষায় জাতীয় ব্যবস্থা, এখানে শিক্ষায় জাতীয় ব্যবস্থা বলতে অ্যাকচুয়ালি কি বোঝানো হয়? জাতীয়তা বলতে আমরা এটাই বুঝি যে আমাদের দেশব্যাপী, আমাদের দেশ যতটা বিস্তৃত সেই সমস্ত এলাকাটাকে বলা হয় জাতীয়। তো সেই জায়গায় জাতীয় শিক্ষা ব্যবস্থা বলতে আমাদের এই সমগ্র দেশব্যাপী শিক্ষার জন্য কী ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বা নেওয়া দরকার সে সম্পর্কে কী কী সুপারিশ করে এই জাতীয় শিক্ষানীতি 1986। তো শিক্ষার জাতীয় ব্যবস্থাতে যে সকল বিষয় সুপারিশ করেছে জাতীয় শিক্ষানীতি 1986, তো তার মধ্যে প্রথমেই আমরা যেটা দেখব সেটা হচ্ছে কি ভাষানীতি। ভাষানীতি, তাহলে আমরা প্রথম যেটা আলোচনা করব সেটা হচ্ছে কি, মানে দ্বিতীয় অধ্যায়ের মধ্যে ভাষানীতি। ভাষানীতি বিষয়ে এই জাতীয় শিক্ষানীতি 1986 কি বলেছে? ভাষানীতি সম্পর্কে জাতীয় শিক্ষানীতিতে বলা হয়েছে, মানে 1986-তে বলা হয়েছে যে প্রাথমিক পর্যায়ে, মানে নিম্ন প্রাথমিক পর্যায়ে শিক্ষার্থীরা যে কোনো একটি ভাষা, এখানে মাতৃভাষাকে বলা হয়েছে, মানে নিতে বলা হয়েছে আর কি। তাহলে নিম্ন প্রাথমিক পর্যায়ে শিক্ষার্থীরা মাতৃভাষার মাধ্যমে শিক্ষা লাভ করবে। তারপর উচ্চ প্রাথমিক স্তরে শিক্ষার্থীরা যে কোনো দুটি ভাষাকে, সেখানে মাতৃভাষা থাকবে, এর পাশাপাশি আধুনিক ভারতীয় ভাষা হিসেবে কোনো একটা ভাষাকে নিয়ে সে পড়াশোনা করবে। এরপর যখনই তারা মাধ্যমিক পর্যায়ে পৌঁছবে সেখানে তারা ত্রিভাষা সূত্র অনুযায়ী পড়াশোনা করবে। ত্রিভাষা সূত্র অনুযায়ী পড়াশোনা করবে, যেটা হচ্ছে 1968 সালের যে জাতীয় শিক্ষানীতি সেখানেও বলা হয়েছিল এই কথাটা। তো এরপর তারা যখন উচ্চশিক্ষা ক্ষেত্রে যাবে সেখানে ভাষাকে কোনো বাধ্যতামূলক বিষয় হিসেবে রাখা যাবে না। সেখানে শিক্ষার্থীরা নিজেদের পছন্দ কোনো একটা ভাষাকে নিয়ে তারা অধ্যয়ন করতে পারে, তবে সেটা হচ্ছে ঐচ্ছিক বিষয় হিসেবে থাকবে। এরপর 1985-86 সালে বিভিন্ন সম্মেলন করে ইংরেজি ভাষাকে বাধ্যতামূলক করার উপর গুরুত্ব দেওয়া হয়েছিল এই কমিশনে আর কি। তো এটা হচ্ছে ভাষা শিক্ষা নীতির উপর এই জাতীয় শিক্ষানীতি 1986 এই সুপারিশগুলো করেছে। তো এরপর আমরা দেখব কি কাঠামো। কাঠামোর ক্ষেত্রে জাতীয় শিক্ষানীতি 1986-তে বলা হয়েছে, প্রথম যেটা বলা হয়েছে সেটা হচ্ছে কি না, সমগ্র দেশব্যাপী যে
কাঠামোটা স্থাপিত হবে বিদ্যালয় শিক্ষার ক্ষেত্রে, মানে শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে, সেটা হবে কি 10+2+3। 1 নম্বরই এই শিক্ষানীতি বলছে যে শিক্ষার কাঠামোটা হবে 10+2+3। কমিশন দ্বিতীয় পর্যায়ে বলছে যে এই যে 10 এটার হচ্ছে 3টে অধ্যায়, মানে 3টে পর্যায় থাকবে। এই 10কে ভাগ করা হবে 3টা পর্যায়। প্রথমটা হবে কি নিম্ন প্রাথমিক পর্যায়, যেটা হচ্ছে 4র্থ শ্রেণী পর্যন্ত হতে পারে বা 5ম শ্রেণী পর্যন্ত। বর্তমানে যারা 5ম শ্রেণী পর্যন্ত করা হচ্ছে, কিন্তু তখন 4র্থ শ্রেণী পর্যন্ত। দ্বিতীয় পর্যায়টা থাকবে কোথা থেকে না 5ম থেকে 8ম শ্রেণী পর্যন্ত। তৃতীয় পর্যায়ে যেটা হচ্ছে 9ম এবং 10ম। তাহলে এই মিলে 10 যে সংখ্যাটা এইভাবে মানে পর্যায়ে ভাগ হবে আর কি। তাহলে এই 10-এ তাহলে 3টে পর্যায়ে আমরা জানলাম, নিম্ন প্রাথমিক 4 বছর, উচ্চ প্রাথমিক 4 বছর, আর মাধ্যমিক পর্যায়ে 2 বছর। তাহলে এই নিয়ে 10 বছর। তারপরে উচ্চ মাধ্যমিক স্তর 2 বছর, তারপরে কলেজীয় শিক্ষার স্তর অর্থাৎ স্নাতক স্তর যেটা, সেটা 3 বছর। এইভাবে কমিশন কিন্তু ভাগ করেছে। তাহলে এটা কাঠামোর মধ্যে পড়ছে, ঠিক আছে। তো এই কাঠামো সম্পর্কে সুপারিশ করতে গিয়ে কমিশন আরো বলেছে যে এই কাঠামোটাকে কিভাবে সঠিকভাবে প্রয়োগ করা যায় তার উপর গুরুত্ব দিতে বলা হয়েছে এই জাতীয় শিক্ষানীতি 1986-তে। তাহলে এটা গেল কি কাঠামো। আচ্ছা, এর পরবর্তী পর্যায়ে কমিশন বলছে যে জাতীয় শিক্ষা ব্যবস্থাকে এমনভাবে পরিচালনা করতে হবে যেখানে জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ, অবস্থান, ভৌগোলিক পরিবেশ কোনো কিছুই যেন না বাধা সৃষ্টি করতে পারে। মানে এই সমস্ত কিছু নির্বিশেষে আমাদের দেশের প্রত্যেক নাগরিক শিক্ষা গ্রহণ করতে পারবে, এমনটা বলেছে জাতীয় শিক্ষানীতি 1986-তে। তো এরপর যেখানে গুরুত্ব দেওয়া হয়েছে সেটা হলো কি, এখানে বলা হচ্ছে যে ভারতের বিভিন্ন যে সমস্ত জাতীয় সংস্থা রয়েছে, যেমন হচ্ছে অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন অর্থাৎ AICTE, NCERT, UGC, এই সমস্ত যে জাতীয় সংস্থাগুলো রয়েছে, শিক্ষামূলক সংস্থা, এই সমস্ত সংস্থাগুলোকে আরো উন্নত পর্যায়ে নিয়ে যেতে হবে বা এই সমস্ত সংস্থাকে গুরুত্ব দিতে হবে, ঠিক আছে। এছাড়াও বলা হচ্ছে যে যাতে প্রত্যেকের মধ্যে জাতীয় মূল্যবোধ গড়ে ওঠে, তার জন্য শিক্ষার্থীদের উপযুক্তভাবে শিক্ষিত করে তুলতে হবে। আবার বলা হচ্ছে যে কোনো অবস্থায়, মানে যে মানুষ যে অবস্থায় থাকুক না কেন, সে ধনী হোক দরিদ্র হোক যাই হোক, সে যেন শিক্ষার অধিকারে মানে শিক্ষার আয়ত্তে থাকতে পারে, তাকে শিক্ষার অধিকার থেকে বঞ্চিত করা যাবে না। তাহলে এইভাবে মোটামুটি কমিশন নয়, এই জাতীয় শিক্ষানীতি 1986 সুপারিশগুলো করেছে। তাহলে এটা হচ্ছে তৃতীয় অধ্যায়ের শিক্ষার জাতীয় ব্যবস্থাকরণের ক্ষেত্রে এই সমস্ত সুপারিশগুলো করেছে। এর পাশাপাশি যে বিষয় সুপারিশ করেছে সেটা হচ্ছে কি পাঠ্যক্রমের তাৎপর্য। পাঠ্যক্রমের তাৎপর্য বলতে কি বলা হচ্ছে, যে ধরনের পাঠ্যক্রমকে ব্যবহার করা হচ্ছে সেই পাঠ্যক্রমের যে একটা গুরুত্ব রয়েছে সেটা যেন বোঝা যায়। সেটা বোঝা যাবে একমাত্র পাঠ্যক্রমের মূল্যায়নের মাধ্যমে। তাহলে আমাদের কি করতে হবে, পাঠ্যক্রমের উপযুক্ত মূল্যায়নের ব্যবস্থা করতে হবে, যার মাধ্যমে পাঠ্যক্রমের গুরুত্বটাকে আমরা বুঝতে পারবো। এরপর রয়েছে কি যোগাযোগ ব্যবস্থার উন্নতি সাধন। যোগাযোগ ব্যবস্থার উন্নতি সাধন কি না, যোগাযোগ ব্যবস্থা বলতে বোঝাচ্ছে একজন শিক্ষার্থী কিভাবে সমগ্র দেশের কোথায় কি হচ্ছে না হচ্ছে ইত্যাদি সম্পর্কে যোগাযোগ রাখবে বা যোগাযোগ করতে পারবে ইত্যাদি বিষয়গুলো। তাহলে তুমি কিভাবে সারা দেশের বিভিন্ন খবরাখবর পাবে, তার জন্য কি করতে হবে না, দেশের যে বিভিন্ন সংবাদপত্রগুলো রয়েছে সেগুলো যাতে নিয়মিত প্রকাশিত হতে পারে, যাতে সেখানে পর্যাপ্ত পরিমাণে সংবাদ ছাপা হয় তার ব্যবস্থা করতে হবে। অর্থাৎ পত্রপত্রিকার ওপর গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে। এর পাশাপাশি কোন কোন বিষয়ের উপর গুরুত্ব দেওয়া হয়েছে না, এক ভাষা থেকে অন্য ভাষাতে অনুবাদের ব্যবস্থা করতে হবে। মানে হয়তো বিভিন্ন দেশে যেমন আমেরিকাতে যে ধরনের ভাষা ব্যবহার করে সেখানে ইংরেজি ভাষাতে কথা বলে, সেই ইংরেজি ভাষাতে কোনো বক্তব্য প্রকাশ করলে আমরা বুঝতে পারবো না। আমরা অনেকেই
ধরো বুঝতে পারবো না, সাপোজ সে জায়গায় যদি সেটাকে আমাদের মাতৃভাষা, সেটা হিন্দি হোক বাংলা হোক, সেই ভাষাতে যদি কনভার্ট করে দেওয়া হয় বা অনুবাদ করে দেওয়া হয়, তাহলে সেই বক্তব্যটাকে কিন্তু আমরা খুব সহজেই বুঝতে পারবো। এই জন্য জাতীয় শিক্ষানীতি 1986-তে বলা হচ্ছে যে আমাদের এই অনুবাদ করার উপর, মানে বিভিন্ন বিভিন্ন বই হোক, বিভিন্ন গ্রন্থ হোক, সেটাকে অনুবাদ করে প্রকাশের ব্যবস্থা করতে হবে বা এই বিষয়টার উপরে গুরুত্ব দিতে হবে। এর পাশাপাশি বলা হচ্ছে কি না, বিভিন্ন ভাষার অভিধান থাকবে, যেমন ইংরেজি ভাষার যেমন ডিকশনারি রয়েছে, সেরকম বাংলা ভাষারও যেন অভিধান বা ডিকশনারি এরকম কিছু থাকে। তাহলে এগুলোর উপর গুরুত্ব দেওয়া হচ্ছে। এগুলোর উপর গুরুত্ব দিলে আমরা যেমন নিজেদেরকে জ্ঞানে সমৃদ্ধ করতে পারবো, সেরকম সমগ্র দেশের বিভিন্ন বিষয়গুলো সম্পর্কে আমরা জানতে পারবো। তো এরপর যেটা রয়েছে জীবনব্যাপী শিক্ষা। জীবনব্যাপী শিক্ষা বলতে সেই ধরনের শিক্ষাকে বোঝানো হয় যেখানে ব্যক্তি সারা জীবন ধরে শিক্ষা গ্রহণের সুযোগ পায়। তার জন্য কমিশন বলছে যে শিক্ষা ব্যবস্থাটাকে এমনভাবে সাজাতে হবে যাতে কেউ যদি মনে করে যে সে সারা জীবন ধরে শিক্ষা গ্রহণ করবে বা পড়াশোনা করবে, তাহলে সে যেন সেটা করতে পারে। তাহলে এই বিষয়ের উপর গুরুত্ব দেওয়া হয়েছে। এর পাশাপাশি গুরুত্ব দেওয়া হয়েছে বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে যোগাযোগ। প্রতিষ্ঠানগুলোর মধ্যে যোগাযোগ স্থাপনের উপর গুরুত্ব দিয়েছে কমিশন নয়, জাতীয় শিক্ষানীতি 1986। তাহলে জাতীয় শিক্ষানীতি 1986-তে বলা হয়েছে যে বিভিন্ন জায়গায় যে সমস্ত প্রতিষ্ঠানগুলো প্রতিষ্ঠিত হয়েছে সেগুলো যেন একে অপরের সঙ্গে যোগাযোগ বজায় রাখে। তাহলে কি হবে, একে অপরের সমস্যাতে হেল্প করবে এবং নিজের সমস্যা হলে অন্য কারোর কাছ থেকে সাহায্য চাইতে পারবে। তাহলে এইভাবে তৃতীয় অধ্যায় অর্থাৎ শিক্ষার যে জাতীয় ব্যবস্থাপনা, সেখানে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে। তাহলে এটা কি শিক্ষার জাতীয় ব্যবস্থা, এটাকে আবার ব্যবস্থাপনাও বলতে পারি। ঠিক আছে, এটা হচ্ছে তৃতীয় অধ্যায়ের এইটুকু বিষয়বস্তু। আশা করবো যে তোমরা তৃতীয় অধ্যায়ের যে বিষয়গুলো আলোচনা করা হলো সেগুলো তোমরা বুঝতে পেরেছো। তো এরপর যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে কি চতুর্থ অধ্যায়। তাহলে এখন আমরা আলোচনা করব কি চতুর্থ অধ্যায়। চতুর্থ অধ্যায় কি রয়েছে, সাম্যের অনুকূলে শিক্ষা। সাম্যের অনুকূলে শিক্ষা চতুর্থ অধ্যায়ের যে বিষয়বস্তু সেখানে রয়েছে কি সাম্যের অনুকূলে শিক্ষা। এই সাম্য কথার অর্থ কি? সাম্য কথার অর্থ হচ্ছে সম সুযোগ, মানে প্রত্যেকেই যেন সমান সুযোগ পায় বা প্রত্যেককে যেন সমান অধিকার দেওয়া হয়, এইটা হচ্ছে সাম্যের জন্য শিক্ষা। এখানে কি বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে যে দেশের সর্বস্তরের মানুষ, সেখানে নারী, তপশিলি জাতি, তপশিলি উপজাতি, সংখ্যালঘু, প্রতিবন্ধী ইত্যাদি সমস্ত শ্রেণীর মানুষেরা যাতে জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ, অবস্থান, ভৌগোলিক পরিবেশ ইত্যাদি নির্বিশেষে প্রত্যেকেই যাতে শিক্ষাক্ষেত্রে সমান সুযোগ পায়, শিক্ষা সহ আরো অন্যান্য ক্ষেত্রে সমান সুযোগ পায়, তার ব্যবস্থা করাই হচ্ছে সাম্যের শিক্ষা। তাহলে এই সাম্যের শিক্ষার ক্ষেত্রে এই জাতীয় শিক্ষানীতি 1986-তে বিভক্তভাবে মানে ভাগে ভাগে কিছু সুপারিশ করা হয়েছে। প্রথমেই যদি আমরা চলে যাই যে নারীদের জন্য কি ব্যবস্থা করা হয়েছে। নারীদের ক্ষেত্রে সাম্যের ব্যবস্থা, এখানে জাতীয় শিক্ষানীতিতে বলা হয়েছে যে নারীরা যাতে বিভিন্ন দিকে সুযোগ সুবিধা পেতে পারে তার উপর গুরুত্ব দিতে হবে। বিভিন্ন দিকে বলতে শিক্ষাক্ষেত্রে তো থাকবে, শিক্ষাক্ষেত্রে যাতে নারীরা সুযোগ সুবিধা পেতে পারে সেটা জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ নির্বিশেষে প্রত্যেক নারী যাতে শিক্ষার সুযোগ পেতে পারে তার ব্যবস্থা করতে হবে। এর পাশাপাশি নারীরা যাতে নিরাপত্তার চাহিদায় না ভোগে তার জন্য ব্যবস্থা করার কথা বলা হয়েছে। অর্থাৎ নারীদেরকে বিভিন্ন ধরনের বৃত্তিমূলক কারিগরি বিদ্যামূলক যে পেশাগত যে সমস্ত কার্যাবলী রয়েছে সেখানেও যাতে নারীদের অন্তর্ভুক্ত করা যায় তার ব্যবস্থা করার কথা বলা হয়েছে জাতীয় শিক্ষানীতি 1986-তে। এর পাশাপাশি যেটার উপর গুরুত্ব দেওয়া হয়েছে
সেটা কি না, দেখতে হবে যে নারী শিক্ষার ক্ষেত্রে প্রাথমিক পর্যায়ে কোন কোন অসুবিধাগুলো রয়েছে, নারীদের শিক্ষাদান করার ক্ষেত্রে কোন কোন অসুবিধাগুলো রয়েছে সেটা আমাদের দেখতে হবে। সেই সমস্ত অসুবিধাগুলোকে প্রথম পর্যায়ে দূরীভূত করার চেষ্টা করতে হবে। তাহলে এগুলো মোটামুটি নারী শিক্ষার ক্ষেত্রে জাতীয় শিক্ষানীতিতে বলা হয়েছে, মানে 1986-তে বলা হয়েছে। এরপর কি রয়েছে, তপশিলি জাতি। তপশিলি জাতিদের জন্য কি ধরনের শিক্ষার ব্যবস্থা করার কথা বলা হয়েছে? এখানে বলা হচ্ছে যে তপশিলি জাতি যারা রয়েছে তারাও যাতে শিক্ষার সুযোগ পেতে পারে বা তাদের মধ্যে যাতে শিক্ষার আলো পৌঁছতে পারে তার জন্য উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে। এছাড়াও তপশিলি জাতিদের জন্য বিশেষ বৃত্তি ব্যবস্থা করতে হবে, মানে তপশিলি জাতি যারা রয়েছে তারা যাতে বিদ্যালয়ে ভর্তি হতে পারে এবং পড়াশোনা করতে পারে এটা নিশ্চিত করতে হবে। এর পাশাপাশি তাদের বিভিন্ন স্কলারশিপসের ব্যবস্থা করতে হবে, মানে তপশিলি অন্তর্ভুক্ত যে সমস্ত জাতিগুলো রয়েছে তারা যাতে বিভিন্ন স্কলারশিপ পেতে পারে তার জন্য উপযুক্ত ব্যবস্থা নিতে হবে। এর পাশাপাশি তপশিলি সম্প্রদায়ের যারা মানুষ রয়েছেন তারা যাতে বিভিন্ন কারিগরি বিদ্যায় বলো, বিভিন্ন পেশাগত জায়গায় বলো, নিজেরা যাতে জায়গা করে নিতে পারে তার জন্য উপযুক্ত সুযোগ সুবিধা তাদেরকে দিতে হবে। এটা হচ্ছে তপশিলি জাতিদের জন্য। এরপরে রয়েছে কি তপশিলি উপজাতি। তপশিলি উপজাতিদের জন্য জাতীয় শিক্ষানীতি 1986-তে বলা হয়েছে যে তপশিলি উপজাতি অধ্যুষিত অঞ্চলে বিভিন্ন মানে প্রাথমিক বিদ্যালয়গুলো স্থাপন করতে হবে, সেখানে যাতে প্রত্যেকে শিক্ষা গ্রহণে আগ্রহী হয় তার জন্য অভিযান চালাতে হবে। তপশিলি উপজাতিদের কল্যাণের জন্য যে তহবিল রয়েছে সেখান থেকে অর্থ বরাদ্দ করতে হবে। এছাড়াও তপশিলি উপজাতিদের মধ্যে যারা উচ্চশিক্ষায় শিক্ষিত তারা যাতে ওই অঞ্চলে তপশিলি উপজাতি অধ্যুষিত অঞ্চলে শিক্ষকতার কাজ করতে পারে তার জন্য তাদেরকে উৎসাহিত করতে হবে। এর পাশাপাশি তপশিলি উপজাতি অধ্যুষিত অঞ্চলে প্রচুর পরিমাণে বিদ্যালয় স্থাপনের পাশাপাশি প্রচুর পরিমাণে আবাসিক বিদ্যালয় স্থাপন করতে হবে। তাহলে এই বিষয়গুলো তপশিলি উপজাতিদের ব্যাপারে জাতীয় শিক্ষানীতি 1986-তে বলা হয়েছে। এরপর যেটা দেখবো আমরা সংখ্যালঘু সম্প্রদায়। সংখ্যালঘু সম্প্রদায় বলতে আমরা তাদেরকে বুঝি যাদের সংখ্যা আমাদের দেশে অত্যন্ত নিম্নমানের। তো সেই সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য জাতীয় শিক্ষানীতি 1986-তে কি বলা হয়েছে? বলা হচ্ছে যে তাদের জন্য পৃথক বিদ্যালয় ব্যবস্থা গড়ে তুলতে হবে, তাদের ভাষা এবং সংস্কৃতি যাতে বজায় থাকে সেই উপযোগী পাঠ্যক্রম রচনা করতে হবে, অর্থাৎ পাঠ্যক্রমের মধ্যে তাদের ভাষা বা তাদের সংস্কৃতিকে অন্তর্ভুক্ত করাতে হবে। এছাড়াও তাদের যে বিদ্যালয়টা থাকবে সেটা যেন স্বশাসিত হয়, সেই ধরনের বিদ্যালয়টা যেন নিজেরা সমস্ত কিছুকে পরিচালনা করতে পারে, মানে পৃথক একটা বিদ্যালয়ের ধারণা বা পৃথক একটা শিক্ষা ব্যবস্থা তাদের জন্য তৈরি করে দেওয়ার কথা বলা হয়েছে। এছাড়াও তাদের যে পাঠ্যক্রম সেই পাঠ্যক্রমকে সঠিকভাবে মূল্যায়নের উপর গুরুত্ব দিতে হবে, কারণ তাদের যে কৃষ্টি, তাদের যে সংস্কৃতি, তাদের যে ঐতিহ্য সেগুলো যাতে বজায় থাকে সেগুলোর উপর গুরুত্ব দিতে হবে। তার জন্য পাঠ্যক্রমের উপর যথেষ্ট গুরুত্ব দিতে হবে, কারণ তাদের ভাষা, তাদের সংস্কৃতি এগুলো কিভাবে এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মের কাছে যাবে এই পাঠ্যক্রমের মাধ্যমে। তাই জন্য তাদেরকে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে। এর পাশাপাশি কি না, তাদের যে এই শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠবে তার জন্য কি অর্থ বরাদ্দ করতে হবে, যথেষ্ট পরিমাণে অর্থ বরাদ্দ করতে হবে। তাহলে এই সমস্ত বিষয়গুলো কিন্তু সংখ্যালঘু সম্প্রদায়ের কথা বলা হয়েছে, সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য সুপারিশ করা হয়েছে। এছাড়াও তপশিলি জাতি উপজাতিদের জন্য এটা বলা হয়েছিল যে পাঠ্যক্রমের মধ্যে তাদের ভাষা, তাদের সংস্কৃতি এগুলোকে গুরুত্ব দেওয়া হবে। ঠিক আছে, তো এরপর যেটা হচ্ছে সেটা প্রতিবন্ধী শিশু। প্রতিবন্ধীদের জন্য কি ধরনের ব্যবস্থা? যারা অল্প মাত্রায় প্রতিবন্ধী তাদেরকে সাধারণ বিদ্যালয়ে বিশেষ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে শিক্ষাদানের কথা বলা হয়েছে।
যারা অধিক মাত্রায় প্রতিবন্ধী তাদের জন্য বিশেষ শিক্ষার দানের ব্যবস্থা করার কথা বলা হয়েছে। প্রতিবন্ধীদের জন্য বিভিন্ন ধরনের বৃত্তিমূলক যে কার্যাবলী রয়েছে তার ব্যবস্থা করার কথা বলা হয়েছে, যাতে প্রতিবন্ধী শিশুরা নিজেরা আত্মনির্ভর হতে পারে। তার জন্য তাদেরকে উপযুক্ত জায়গায় সুযোগ সুবিধা প্রদানের কথা বলা হয়েছে। আর কি, প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য আসন সংরক্ষণ, মানে পরিষ্কারভাবে বলেনি আসন সংরক্ষণ, কিন্তু কথা বলা হয়েছে যে তারা যাতে বিভিন্ন জায়গায় নিজেরা জায়গা করে নিতে পারে, বিভিন্ন পদে তারা যাতে নিজেরা জায়গা করে নিতে পারে তার জন্য গুরুত্ব দিতে হবে, সেই সমস্ত বিষয়গুলোর উপর গুরুত্ব দিতে হবে। তারা যাতে নিজেরা কোনো একটা ক্ষেত্রে নিজেকে প্রদর্শন করতে পারে, নিজের যে কিছু প্রতিভা সেটা যাতে অন্যকে প্রদর্শন করতে পারে, অন্যের কাছে প্রদর্শিত করতে পারে, তার ব্যবস্থা করতে হবে। অর্থাৎ প্রতিবন্ধী শিশুদের জন্য বিশেষ শিক্ষা প্রদানের কথা বলা হয়েছে। এর পাশাপাশি বিশেষ বিদ্যালয় স্থাপনের কথাও বলা হয়েছে জাতীয় শিক্ষানীতি 1986-তে। এছাড়াও যে বিষয়ের উপর এই চতুর্থ অধ্যায়ে বলা হয়েছে সেটা হলো কি, বয়স্ক শিক্ষা। তিন, চার, পাঁচ, ছয়, বয়স্ক শিক্ষা। এখানে বলা হচ্ছে যে সমস্ত শিক্ষার্থীর বয়স বা ব্যক্তির বয়স 15 থেকে 35 বছরের মধ্যে, তারা যাতে নিরক্ষরতার অভিশাপ থেকে মুক্ত হতে পারে তার উপর গুরুত্ব দিতে হবে। অর্থাৎ 15 থেকে 35 বছরের প্রত্যেক ব্যক্তি, প্রত্যেক শিশু যেন নিরক্ষর না থাকে, তারা যেন সাক্ষর হয়ে ওঠে। এবং এই সমস্ত শিশুদের জন্য বিশেষ প্রতিষ্ঠান স্থাপনের কথা বলা হয়েছে। এবং এই বয়স্ক শিক্ষা পরিচালনার জন্য বিভিন্ন ধরনের প্রকল্প এবং কর্মসূচির পরিচালনার কথা বলা হয়েছে। এবং এই কর্মসূচিগুলি পরিচালনার জন্য রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার উভয় যৌথভাবে এখানে সাহায্যের কথা বলা হয়েছে। এছাড়াও বিভিন্ন যে সংস্থা রয়েছে, গ্রামীণ সংস্থা হোক, বিভিন্ন ধরনের যে স্বেচ্ছাসেবী সংস্থা রয়েছে, তাদেরকেও এগিয়ে আসার কথা বলা হয়েছে যে এই বয়স্ক শিক্ষার কর্মসূচিকে সফল করে তোলার জন্য। তাহলে এগুলো মোটামুটি বয়স্ক শিক্ষার ক্ষেত্রে জাতীয় শিক্ষানীতিতে বলা হয়েছে। এছাড়াও বলা হচ্ছে যে বয়স্ক যারা রয়েছেন, যারা শিক্ষা গ্রহণ করছেন, তাদের জন্য বা তারা যেন বিভিন্ন পদে নিজেরা জায়গা করে নিতে পারে, সে বিষয়টাকেও কিন্তু তদারকি করার কথা বলা হয়েছে বা সে বিষয়কে নজর দেওয়ার কথা বলা হয়েছে এখানে। তো এইভাবে মোটামুটি চতুর্থ অধ্যায়ে বিভিন্ন বিষয়গুলো নিয়ে সুপারিশ করেছে এই জাতীয় শিক্ষানীতি 1986। এরপরে আমরা যে অধ্যায়ে যাব সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, সেটা হলো কি পঞ্চম অধ্যায়। পঞ্চম অধ্যায়ে কোন বিষয়ের উপর গুরুত্ব দেওয়া হয়েছে? পঞ্চম অধ্যায়ে যে বিষয়ের উপর গুরুত্ব দেওয়া হয়েছে সেটা হলো বিভিন্ন স্তরের শিক্ষার পুনর্গঠন। তাহলে এখানে কোন কোন বিষয়গুলো রয়েছে? বিভিন্ন স্তর বলতে এটা কিন্তু অনেক বড় একটা অধ্যায়, এটাকে ধীরে ধীরে আলোচনা করতে হবে। যাই হোক, প্রথমে আমরা যদি দেখি একদম শৈশবে শিশুদের জন্য কি ধরনের শিক্ষার ব্যবস্থা করা হয়। শৈশবে আমরা জানি শিশুদেরকে ICDS বা অঙ্গনওয়াড়িতে পাঠানো হয়। প্রথমে হচ্ছে শৈশবকালীন শিক্ষা। তাহলে জাতীয় শিক্ষানীতি 1986-তে শৈশবকালীন শিক্ষার ব্যাপারে যে সমস্ত সুপারিশগুলো করেছে তার মধ্যে যে বিষয়ের উপর গুরুত্ব দিয়েছে সেটা হলো কি, শিশুদের, যেহেতু শৈশব শিশু একবারে বাচ্চা শিশু, তো সেই জায়গায় তাদেরকে সঠিকভাবে যত্নার্থী করতে হবে। এই কারণে শিশুদের দৈহিক, মানসিক, প্রাক্ষবিক, তাদের পুষ্টি, তাদের স্বাস্থ্য, তাদের খাদ্যের চাহিদা, নৈতিকতা ইত্যাদি বিভিন্ন দিকের উপর গুরুত্ব দিয়ে জাতীয় শিক্ষানীতি 1986-তে শৈশবের শিশুর কল্যাণ এবং শিক্ষার উপর গুরুত্ব দেওয়া হয়েছে। অর্থাৎ
ইয়ারলি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশনের উপর গুরুত্ব দেওয়া হয়েছে এবং এর দায়িত্ব অর্পণ করা হয়েছে, মানে এর দায়িত্ব পালনের জন্য যে বিষয়ের উপর গুরুত্ব দেওয়া হয়েছে, অর্থাৎ যেখানে শিশুর দৈহিক, মানসিক, প্রাক্ষবিক, আধ্যাত্মিক, নৈতিক ইত্যাদি বিভিন্ন দিকের বিকাশগুলো যাতে সঠিকভাবে ঘটে তার জন্য যে ব্যবস্থার উপর গুরুত্ব দেওয়া হয়েছে সেটা হলো আইসিডিএস। অর্থাৎ কি, এখানে দুটো আমরা ফুল ফর্ম জানলাম যেটা এমসিকিউ প্রশ্ন হতে পারে, সেটা হচ্ছে ইসিসিই, অর্থাৎ কি ইয়ারলি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন। এরপর যেটা জানলাম সেটা আইসিডিএস, অর্থাৎ কি ইন্টিগ্রেটেড চিলড্রেন ডেভেলপমেন্ট সার্ভিস, ইন্টিগ্রেটেড চিলড্রেন ডেভেলপমেন্ট সার্ভিস বা ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিস। ঠিক আছে, তো ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিস, তো এই কেন্দ্রের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। মানে এর মাধ্যমে, এই অঙ্গনওয়াড়ির মাধ্যমে এই জাতীয় শিক্ষানীতি 1986 চাইছে যে শিক্ষার্থীদের বিভিন্ন দিকের বিকাশটা যাতে সঠিকভাবে ঘটে। ঠিক আছে, তাহলে এটা মোটামুটি গেল শৈশবকালীন শিক্ষার জন্য। এরপর এই জাতীয় শিক্ষানীতি 1986-তে বলা হয়েছে প্রাথমিক শিক্ষার ব্যাপারে। প্রাথমিক শিক্ষার উপরে তাহলে এটা দেখো, এটা শৈশবকালীন শিক্ষা বা এটা প্রাক প্রাথমিক শিক্ষার ব্যাপারে। ঠিক আছে, প্রাথমিক শিক্ষা। তাহলে প্রাথমিক শিক্ষার উপরে এই জাতীয় শিক্ষানীতি 1986-তে কি বলা হয়েছে, প্রত্যেক শিক্ষার্থী যাতে প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হতে পারে সেটাকে সুনিশ্চিত করতে হবে এবং প্রত্যেক শিক্ষার্থীর বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্ব যাতে 1 কিলোমিটারের মধ্যে হয় সেটাকে সুনিশ্চিত করতে হবে এবং যে সমস্ত শিক্ষার্থীরা ভর্তি হলো তারা যাতে চতুর্থ শ্রেণী পর্যন্ত পড়তে পারে, হ্যাঁ, অর্থাৎ হচ্ছে নির্দিষ্ট বয়স পর্যন্ত যাতে তারা পড়তে পারে সেটাকে সুনিশ্চিত করতে হবে। তাহলে এটা যদি এটাকে ধরি আমরা প্রাথমিক পর্যায়ে তাহলে চতুর্থ শ্রেণী বলবো, যদি আমরা বলি টোটাল, যদি আমরা এটা নিম্ন প্রাথমিক বলি তাহলে আমরা এটা চতুর্থ শ্রেণী পর্যন্ত ধরবো, যদি আমরা পুরো প্রাথমিক হিসেবে ধরি তাহলে আমরা এটাকে দেখব একেবারে অষ্টম শ্রেণী পর্যন্ত। কিন্তু আমাদের এই জাতীয় শিক্ষানীতিতে যেমন বলা হয়েছে আমাদের সুপারিশগুলো তো সেভাবেই আলোচনা করতে হবে। তো যাই হোক, এখানে বলা হয়েছে যে প্রত্যেক শিক্ষার্থী, 1 নম্বর কি হলো, প্রত্যেক শিক্ষার্থীর বাড়ি থেকে 1 কিলোমিটারের মধ্যে প্রাথমিক বিদ্যালয় থাকবে এবং প্রত্যেক শিক্ষার্থীর ভর্তি অর্থাৎ বিদ্যালয়ের নাম নথিভুক্তকরণকে নিশ্চিত করতে হবে এবং যে সমস্ত শিক্ষার্থী নাম নথিভুক্ত করা হলো তারা যাতে কমপক্ষে চতুর্থ শ্রেণী পর্যন্ত পড়াশোনা করতে পারে তার সেই ব্যাপারটাকেও সুনিশ্চিত করার কথা বলা হয়েছে। এখানে অপচয় এবং অনুন্নয়নের উপর গুরুত্ব দেওয়া হয়েছে, অর্থাৎ শিক্ষার্থীরা যাতে প্রত্যেক বছর একই ক্লাসে ফেল করে করে বিদ্যালয়ের মধ্যে থাকছে এবং তারা নিজেরও উন্নয়ন ঘটছে না এবং আমাদের রাষ্ট্রেরও কোনোভাবে তার কাছ থেকে উন্নয়ন ঘটছে না। তো এই ধরনের অপচয় অনুন্নয়ন যাতে না ঘটে সেদিকের উপর গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে। আর যে বিষয়টার উপর সবচেয়ে গুরুত্ব দেওয়া হয়েছে প্রাথমিক পর্যায়ের ক্ষেত্রে সেটা হলো অপারেশন ব্ল্যাকবোর্ড। এটা থেকে অনেক এমসিকিউ প্রশ্ন থাকতে পারে। এই অপারেশন ব্ল্যাকবোর্ড এই কথাটার মধ্যেই রয়েছে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। অপারেশন ব্ল্যাকবোর্ড এই কর্মসূচি গ্রহণ করা হয়েছিল প্রাথমিক শিক্ষা ব্যবস্থার যাবতীয় সমস্যাগুলোকে সমাধান করার জন্য। এই অপারেশন কথাটাকে যদি আমরা লক্ষ্য করি, যেটা আমরা দেখতে পাবো যে অপারেশন কথার অর্থ হচ্ছে দ্রুততার সঙ্গে সমস্যা সমাধান করা, আর ব্ল্যাকবোর্ড কথাটা এখানে চিহ্ন হিসেবে ব্যবহার করা হয়েছে, প্রতীক হিসেবে ব্যবহার করা হয়েছে। ব্ল্যাকবোর্ডের মাধ্যমে বিদ্যালয়ে পঠন পাঠনের জন্য যে প্রয়োজনীয় সামগ্রী তার ব্যবস্থার কথা বলা হয়েছে এখানে। মানে বিভিন্ন ধরনের যে সামগ্রী প্রয়োজন হয় যেমন চার্ট, মডেল, ছবি, তো এই সমস্ত বিষয়গুলো যাতে বিদ্যালয়ে সঠিকভাবে থাকে। এর পাশাপাশি সমস্ত কিছু বিদ্যালয়ের পরিকাঠামো থেকে শুরু করে বিদ্যালয়ের চেয়ার, টেবিল, বেঞ্চ ইত্যাদি থেকে শুরু করে সমস্ত দিকে যা সমস্যা রয়েছে সেটা যাতে সমাধান হয় তার ব্যবস্থা করার কথা এই অপারেশন ব্ল্যাকবোর্ড কর্মসূচিতে আলোচনা হয়েছে। তাহলে অপারেশন কথার অর্থ হলো কি সমস্যা সমাধান করা, আর ব্ল্যাকবোর্ড কথার অর্থ হচ্ছে শিক্ষা সহায়ক বিভিন্ন উপকরণ। তো এই কর্মসূচি গ্রহণ করা হয়েছিল কেন? তখন একটা কমিশন, তখন জাতীয় শিক্ষানীতি 1986 তরফ থেকে একটা সার্ভে বা সমীক্ষা করা হয়েছিল যেখানে বিভিন্ন কারণগুলো দেখা গেছে যে এমন অনেক বিদ্যালয় রয়েছে যেখানে গৃহ নেই, ক্লাস করানোর জন্য গৃহ নেই, শ্রেণীকক্ষ নেই। আবার কোনো কোনো বিদ্যালয় রয়েছে যেখানে পরিকাঠামোর অবস্থা খুবই বিপজ্জনক। এমন কোনো কোনো বিদ্যালয় পাওয়া গেছে যেখানে উপযুক্ত শৌচাগারের ব্যবস্থা নেই,
যে আবার কোনো কোনো বিদ্যালয়ে পানীয় জলের সুব্যবস্থা নেই, কোনো কোনো বিদ্যালয়ে উপযুক্ত শিক্ষক নেই, শিক্ষিকার ব্যবস্থা নেই বিভিন্ন বিদ্যালয়ে। তাহলে এই ধরনের যে ব্যবস্থাগুলো যেগুলোর অভাব রয়েছে সেগুলোকে সম্পূর্ণ করতে হবে। এর পাশাপাশি বিভিন্ন বিদ্যালয়ে শিক্ষা সহায়ক উপকরণের ব্যাপক অভাব লক্ষ্য করেছিল সেই সমীক্ষায়, যে ফলাফল পাওয়া গেছিল সেখানে দেখা গেছে এইরকম যে উপকরণ নেই, শিক্ষা সহায়ক উপকরণ নেই। ভূগোল বোঝানোর জন্য, পৃথিবীকে বোঝানোর জন্য একটা গ্লোবের ব্যবহার করা দরকার, গ্লোব নেই, চার্ট নেই, মডেল নেই, তাহলে কিভাবে শিক্ষার্থীদের শিক্ষা দেওয়া হবে? তাহলে এই সমস্ত সমস্যার সমাধান করার জন্য এই অপারেশন ব্ল্যাকবোর্ড কর্মসূচি গ্রহণ করা হয়েছিল। এই কমিশনের এই ব্ল্যাকবোর্ড কর্মসূচির তরফ থেকে কি কি কর্মসূচি নেওয়া হয়েছিল? অন্তত কমপক্ষে 2টি বড় গৃহ থাকবে। এখানে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছিল যে প্রত্যেকটা বিদ্যালয়ে কমপক্ষে 2টি বড় গৃহ নির্মাণ করতেই হবে। আর কি না, এখানে 2জন শিক্ষকের কথা বলা হয়েছিল। অপারেশন ব্ল্যাকবোর্ডে বলা হয়েছে যে কমপক্ষে প্রত্যেক বিদ্যালয়ে, প্রত্যেক প্রাথমিক বিদ্যালয়ে 2জন শিক্ষক থাকবে, তার মধ্যে অবশ্যই একজন মহিলা শিক্ষিকা অবশ্যই থাকবেন। ঠিক আছে, তো এরকম সুপারিশ করেছে। এছাড়াও বলা হচ্ছে যে পরিকাঠামোগত উন্নয়ন, প্রত্যেকটা বিদ্যালয়ের যে পরিকাঠামোগত উন্নয়ন যাতে সঠিকভাবে করা যায় তার উপর গুরুত্ব দেওয়া হয়েছে। এছাড়াও বিদ্যালয়ের যে পরিবেশ সেটাকে শিক্ষণের উপযোগী করে তোলার উপর গুরুত্ব দেওয়া হয়েছে। এছাড়াও বিভিন্ন উপকরণের যে সরবরাহ সেটার উপর গুরুত্ব দেওয়া হয়েছে। উপকরণ বলতে চার্ট, মডেল, ছবি, এছাড়াও আরও অন্যান্য যে সমস্ত সরঞ্জাম রয়েছে সেগুলো যাতে বিদ্যালয়ে সরবরাহ করা যায় তার ব্যবস্থা করার কথা বলা হয়েছে। এছাড়াও বিভিন্ন খেলার সরঞ্জাম, বিদ্যার্থীরা যারা শিক্ষা গ্রহণ করছে তারা বিভিন্ন সময়ে বা বিরতির সময় তারা বিভিন্ন খেলাধুলা করে থাকে, সেখানে যাতে ভলিবল, ক্রিকেট, ফুটবল এই সমস্ত যাতে বলগুলো, এছাড়াও আরও অন্যান্য যে সমস্ত খেলার সরঞ্জাম রয়েছে সেগুলো যাতে উপলব্ধ থাকে সেই বিষয়ের উপর এখানে গুরুত্ব দেওয়া হয়েছে বা সেই বিষয়টাকে নিয়ে এখানে আলোকপাত করা হয়েছে। তো এখানে এই সমস্ত কর্মসূচিগুলোকে কার্যকর করার জন্য 3টি ভাবে এই কার্যাবলীগুলোকে বিভক্ত করা হয়েছে। প্রথমে বলা হচ্ছে যে 1986-তে এটা শুরু হয়েছে এই ব্ল্যাকবোর্ড কর্মসূচি। তো বলা হচ্ছে 1987 থেকে 88-র মধ্যে আমাদের ভারতবর্ষের 20% অঞ্চলকে এই যে কর্মসূচি এর আয়ত্তে আনতে হবে। তারপর 88 থেকে 89 এই সালের মধ্যে, অর্থাৎ 1988 থেকে 1989 এর মধ্যে আরও 30% অঞ্চলকে অন্তর্ভুক্ত করতে হবে। আর বাদ বাকি যে 50% সেটা 89 থেকে 90 মধ্যে, অর্থাৎ 1989 থেকে 1990 এর মধ্যে যেন পুরো অঞ্চলটাকে তার অন্তর্ভুক্ত করা যায় সেই ব্যবস্থার উপর গুরুত্ব দিতে হবে। তো এইভাবে মোটামুটি অপারেশন ব্ল্যাকবোর্ডের মাধ্যমে জাতীয় শিক্ষানীতি 1986 প্রাথমিক শিক্ষা ব্যবস্থার উন্নয়নের উপর গুরুত্ব দিয়েছে। তো এরপর যেটা রয়েছে সেটা হচ্ছে কি, সেটা হলো প্রথা বহির্ভূত শিক্ষা। প্রথা বহির্ভূত শিক্ষা বলতে সেই ধরনের শিক্ষাকে বোঝায় যেখানে শিক্ষার্থীরা কোনো কারণে শিক্ষা গ্রহণ করতে পারেনি, এই ধরনের শিক্ষার্থী বা তার এমন অবস্থা যে মাঝখানে পড়া ছেড়ে দিয়েছে, এরকম যে সমস্ত শিক্ষার্থীরা রয়েছে তাদের জন্য যে শিক্ষার ব্যবস্থা সেটাই হচ্ছে প্রথা বহির্ভূত শিক্ষার ব্যবস্থা। এই ধরনের শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে বলা হচ্ছে যে যদি কোনো শিক্ষার্থীরা মনে করে 11 বছর বয়সে পড়াশোনা করতে এসেছে, তো তাকে 5 বছর বয়সে শিক্ষার্থীদের যে ধরনের শিক্ষা দেওয়া হয় সেই ধরনের শিক্ষা ব্যবস্থাটা যাতে সম্পূর্ণ করা যায় তার ব্যবস্থা করতে হবে। অর্থাৎ ওই 11 বছরের শিক্ষার্থীটা যাতে প্রাথমিক লেভেলে যে ধরনের শিক্ষাগুলো দেওয়া হয় সেই ধরনের যে অভিজ্ঞতাগুলো সে যাতে অর্জন করতে পারে তার ব্যবস্থা করতে হবে। এছাড়াও পাঠ্যক্রমকে কি করতে হবে, পাঠ্যক্রমকে অনেকটা নমনীয় করতে হবে, তাদের উপযোগী করে তুলতে হবে, পাঠ্যক্রমকে অনেকটা নমনীয় করতে হবে, মূল্যায়ন ব্যবস্থাকে অনেকটা নমনীয় করতে হবে। মূল্যায়ন ব্যবস্থাটা তাদেরকে যেভাবে পড়ানো বা তাদের যে পাঠ্যক্রম রয়েছে সেই অনুযায়ী মূল্যায়নের ব্যবস্থা করতে হবে। পাঠ্যক্রমের মধ্যে কি হবে না, প্রথাযুক্ত যে শিক্ষা ব্যবস্থা রয়েছে আর প্রথা বহির্ভূত শিক্ষার মধ্যে সমন্বয় ঘটাতে হবে পাঠ্যক্রমে, সেই অনুযায়ী মূল্যায়ন ব্যবস্থা হবে। এছাড়াও বিভিন্ন শিক্ষা সহায়ক উপকরণ সরবরাহ করার কথা এখানে বলা হয়েছে, অর্থাৎ প্রথা বহির্ভূত যে শিক্ষা ব্যবস্থা সেখানেও তো শিক্ষার্থীদের বোঝানোর জন্য শিক্ষা সহায়ক উপকরণ লাগবে, তো এই কারণে এই সমস্ত বিষয়গুলোর কথা বলা হয়েছে এখানে। তো যাই হোক, এইভাবে মোটামুটি এই জাতীয় শিক্ষানীতি 1986-তে এই পঞ্চম অধ্যায়ে বিভিন্ন স্তরে শিক্ষার পুনর্গঠন পর্যায়ে
বিভিন্ন সুপারিশগুলো করেছে। তো মোটামুটি এখানে তিনটে জিনিস দেখলাম, শৈশবকালীন শিক্ষা, প্রাথমিক শিক্ষা এবং প্রথা বহির্ভূত শিক্ষা। এরপরে মাধ্যমিক শিক্ষা রয়েছে, উচ্চশিক্ষা রয়েছে, তারপরে আরও অন্যান্য অধ্যায় রয়েছে, সেটা আমরা পরবর্তী ভিডিওতে অবশ্যই আলোচনা করব। আশা করব যে তোমরা এতক্ষণ পর্যন্ত যে আলোচনা হলো সেটা বুঝতে পেরেছো। না বুঝে থাকলে কমেন্টে জানাও, যে পরবর্তী ভিডিওতে আমি সেটা নিয়ে আলোচনা করে দেব। তো যাই হোক, এই মুহূর্তে দু একটা প্রশ্ন আমি তোমাদেরকে দিচ্ছি, তোমরা চাইলে কমেন্টে উত্তর দিতে পারো। প্রথম যে প্রশ্ন, সেটা হলো তৃতীয় অধ্যায়ের নাম কি ছিল? অর্থাৎ জাতীয় শিক্ষানীতি 1986 যে তৃতীয় অধ্যায়, সেই তৃতীয় অধ্যায়ের নাম কি ছিল? দ্বিতীয় প্রশ্ন যেটা, চতুর্থ অধ্যায়ে কোন বিষয়টাকে নিয়ে আলোচনা করা হয়েছে? চতুর্থ অধ্যায়ে জাতীয় শিক্ষানীতি 1986-তে কোন বিষয়কে নিয়ে আলোচনা করা হয়েছে? ICDS এর পুরো নাম কি? লাস্ট প্রশ্ন, ECCE এর পুরো নাম কি? তো যাই হোক, তোমরা চাইলে এই প্রশ্নগুলোর উত্তর কমেন্টে জানাও। আর পরবর্তী ভিডিওতে আমরা পরবর্তী অধ্যায়গুলো নিয়ে অবশ্যই আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো, ভালো থেকো।